এবারে যেই সমাসটা নিয়ে কথা বলবো সেটা হলো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস নিয়ে আমার মনে হয় সবচেয়ে কনফিউশনটা জাগে উপমান উপমিত এই দুইটা নিয়ে। আচ্ছা, এই দুইটার কনফিউশন তো ক্লিয়ার করব, ভালো কথা। তার আগে একটু মনে করার চেষ্টা করি, একদম প্রথম ক্লাসে আমরা একটা কবিতা বা একটা নিমানিক পড়েছিলাম। সেটা ছিল অনেকটা এমন যে পরের তোক দি। আচ্ছা, এটা আরও একটু অংশ ছিল, ওই অংশটুকুতে না গেলাম, এতটুকুই পড়লাম। পরের তোক দি, যেখানে আমি বলেছিলাম যে পরপদ প্রধান কোন কোন সমাসের মধ্যে বোঝায়। তার মধ্যে ছিল তৎপুরুষের কথা, তার মধ্যে ছিল এখানে বলবো কতে কর্মধারয়ের কথা, এবং এখানে আমরা দিতে পেয়েছিলাম দ্বিগু সমাসকে। অর্থাৎ আমরা বুঝতে পারছি কর্মধারয় সমাস হচ্ছে এমন একটা সমাস যেটার পরপদ প্রাধান্য পাবে। আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা এটার এক্সাম্পলে যাব। কর্মধারয় সমাস বলতেই আমাদের মাথায় প্রথমে যেটা চলে আসে সেটা হলো গিয়ে তুলনা। এখন বলতে পারো যে স্যার কিসের সঙ্গে কিসের তুলনা, বা ভাই কিসের সাথে কিসের তুলনার কথা বলছেন। আচ্ছা, এই কর্মধারয় সমাস কিসের সাথে কিসের তুলনা করছি সেটা নিয়ে কথা হবে, কিন্তু তার আগে আমরা কর্মধারয় সমাসকে মূলত যেই 4 ভাগে আমরা বিভক্ত হতে দেখি সেই 4টা ভাগের নাম একটু আমি আগে লিখে নিই। প্রথমেই আসছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এরপর আসছে উপমান কর্মধারয় সমাস, তারপরে আসছে উপমিত কর্মধারয় সমাস, এবং সবার শেষে আমরা পাই রূপক কর্মধারয় সমাস। আচ্ছা, একদম ফার্স্টে চলে যাই মধ্যপদলোপী কর্মধারয় সমাসে। মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এখানে কিন্তু নামটাই আসলে অনেক কিছু আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে। নামটাই কি প্রমাণ করে দিচ্ছে? যে একটা মধ্যপদ থাকবে, তারপরে সেটা ভ্যানিশ হয়ে যাবে। সো আমরা এখন দেখব যে এই মধ্যপদলোপী কর্মধারয় সমাসের কিছু উদাহরণ। একদম কমন একটা দেখি, ধরো ব্যাস বাক্যটা দিয়েই শুরু করি। ব্যাস বাক্যটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন। লক্ষ্য করো তো এখানে কি হচ্ছে, সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন যদি হয়, মাঝখানে কি ছিল? মধ্যপদ বা মাঝখানের পদটা কি ছিল? চিহ্নিত। তো এটা কি হলো? এটা লোপ পেয়ে গেল। সহজ হিসাব, এটার কথাই তো বললাম যে মাঝখানের যে পদটা থাকবে সেটা কি হবে? সেটা হচ্ছে লোপ পেয়ে যাবে। তো তখন কি থাকলো? সিংহ আসন। সিংহ যোগ আসন তো সিংহাসনই হয়, এইরকম। তারপরে ধরো মধ্যপদলোপী কর্মধারয় সমাসের আরও ভালো উদাহরণ হতে পারে, আমরা একদম প্রথমে যেটা বলেছিলাম, সাহিত্য বিষয়ক সভা। এটার কি? মধ্যপদটা ক্রস, যেহেতু মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এটা হবে সাহিত্য সভা। একটা জিনিস অবশ্যই লক্ষণীয়, সেটা হচ্ছে সমস্ত পদের ক্ষেত্রে আমরা কোনো গ্যাপ দিয়ে লিখব না। মানে ধরো সিংহাসন, এটা কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যে সমাস হচ্ছে একপদীকরণ, এটা কিন্তু একাধিক পদকে একটা পদে রূপান্তর করে। তো এই যে সাহিত্য সভা, এটার মাঝখানে কোনো স্পেস দিব না, আমরা একসাথে লিখব। সমাসবদ্ধ পদকে সবসময় একসাথে লিখতে হয়, এটা মনে রাখবা। তারপরে আরেকটা খুব কমন এক্সাম্পল হতে পারে এটা স্মৃতি রক্ষার্থে সৌধ বা স্মৃতিসৌধ। আচ্ছা, সেটাও লিখে দিচ্ছি, এবং তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি কিভাবে এটা পরপদ প্রধান হয়। এখানে স্মৃতি রক্ষার্থে সৌধ, এটা কি? এটা হচ্ছে স্মৃতিসৌধ। দেখো, রক্ষার্থেটা এখানে মাঝখানে ছিল এবং সেটা হচ্ছে একদম হাওয়া হয়ে গেল, তো এই জন্য এটা হয়ে গেছে স্মৃতিসৌধ। লক্ষ্য করো, আমরা যখন বলছিলাম যে সিংহ চিহ্নিত আসন, এখানে কিন্তু সিংহ মুখ্য না, বরং আসনটাই কিন্তু এখানে মুখ্য, মানে আসনটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে, সিংহাসন গেল। এর আগে আমি যখন বলছিলাম যে সাহিত্য বিষয়ক সভা, সাহিত্যটা কিন্তু এখানে মুখ্য না, বরং যে সভার কথা বলা হচ্ছে সভাটাই কিন্তু সেখানে মুখ্য। একইভাবে এখানে স্মৃতি রক্ষার্থে সৌধ, এখানে কিন্তু স্মৃতিটা মেইন না, বরং স্মৃতিসৌধ, এই সৌধটা হচ্ছে এখানে আমাদের মূল উপজীব্য।
মানে আমাদের উপজীব্য বিষয় বা এই পদটাই কিন্তু আমাদের কাছে এখানে মূলত প্রাধান্য পাচ্ছে। অর্থাৎ এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে কর্মধারয় সমাস আসলেই পরপদকে প্রাধান্য দেয়। এবার আমরা উপমান উপমিত সমাস পড়ব। উপমান উপমিত সমাস পড়তে যে কিছু বিষয় নিয়ে আমাদের অনেক প্যাচ লেগে যায়, যে উপমেয় কোনটা, উপমান কোনটা, সাধারণ ধর্ম আবার কোনটা, এই সব কিছু আমি পড়াবো, অল্প করে পড়াবো। কিন্তু আমি আগে উপমান আর উপমিত নির্ণয়ের খুব মানে সহজ একটা টেকনিক আমি আগে একটু শিখাই, উপমান আর উপমিত নির্ণয়ের। আচ্ছা, কিছু এক্সাম্পল দিই। আমার মনে হয় কিছু এক্সাম্পল দিয়ে দিয়ে যদি এটা বোঝাই তাহলে এটা আরেকটু সহজ হবে তোমাদের জন্য, যদি আমি উপমান আর উপমিতর কিছু এক্সাম্পল দিয়ে দিয়ে তোমাদেরকে শিখাই। তুষারের ন্যায় শুভ্র। শুভ্র মানে হচ্ছে সাদা, আর তুষার তো বুঝোই, তুষারপাতের ওই তুষার, তুষার শুভ্র। এটা উপমানের একটা এক্সাম্পল দিলাম। আর উপমিতর একটা এক্সাম্পল দেই, ধরো সিংহপুরুষ বলা যায়। আবার ধরো উপমিতর আরেকটা এক্সাম্পল হতে পারে চন্দ্রমুখ। আর উপমানের ধরো একটা এক্সাম্পল হতে পারে অরুণ রাঙা। এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হলো যে তুষারের মতো শুভ্র, ধরো তুমি কিসের কথা বলছো, ধরো একটা কোনো কিছু একটা, ধরো একটা জায়গায় একটা ওয়ালের রং, ধরো ওটা এতটাই সাদা, তুমি এটা বলছো তুষার শুভ্র, তো সেটা তো হতেই পারে, মানে একটা কোনো কিছুর রং মানে সাদা রং, সেটা তো তুষারের মতো হতেই পারে। একটা কিছু রাঙা, অরুণ মানে কি? অরুণ মানে হচ্ছে সূর্য, সূর্যের মতো রাঙা হতেই পারে। তার মানে কি? তার মানে আমরা যেই জিনিসগুলো এখানে বলছি এগুলো হচ্ছে ঘটা সম্ভব, এগুলো কিন্তু অসম্ভব কোনো কিছু না। একটা কিছু সাদা হতেই পারে তুষারের মতো, একটা কিছু সূর্যের মতো রাঙা হতেই পারে, এটাতে এমন মানে অবাক হবার মতো কিছু নাই। কিন্তু আমি তুলনা করছি ঠিক আছে, কিন্তু একটা পুরুষ কি আসলে ভাই সিংহের মতো হতে পারে? এটা কি বাস্তব? তো বাস্তব কথা না। একটা মুখ ধরলাম, কেউ তার ধরলাম কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে একদম মানে খুব প্রশংসা করে বলছে চন্দ্রমুখ, তার মুখটাকে চাঁদের সঙ্গে তুলনা করছে, কিন্তু বাস্তবে কি আসলে সম্ভব? তার মুখ তো তার মুখের জায়গাতে, চাঁদ তো চাঁদের জায়গাতে, এটা কি বাস্তবে সম্ভব? তার মুখটা কি চাঁদের মতো হওয়া সম্ভব? সম্ভব না। তাহলে এটা কি? এটা হচ্ছে অসম্ভব। মোটামুটি এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা ধরে নিতে পারি যে আমরা উপমান আর উপমিত বুঝে ফেলেছি, নির্ণয় করা আমরা বুঝে ফেলেছি এটা কিভাবে নির্ণয় করতে হয়। এটা সম্ভব অথবা এটাকে আমরা কি বলতে পারি, এটার সত্য, আর এটা অসম্ভব অথবা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি মিথ্যা। তাহলে উপমান আর উপমিতর মধ্যে আমরা কি দেখছি? উপমান হচ্ছে যেই তুলনাটা সম্ভব বাস্তবে, একটা জিনিস সাদা তুষারের মতো হতে পারে, রাঙা সূর্যের মতো হতে পারে, কিন্তু একটা পুরুষ সিংহের মতো কিভাবে হয়? এটা তো হওয়া সম্ভব না। মুখ চাঁদের মতো, মুখ তো মুখ চাঁদের জায়গাতে চাঁদ, এটা সম্ভব না। আচ্ছা, এই টেকনিকটা দিয়ে যেমন আমরা মনে করতে পারি এবং বুঝতে পারি কোনটা উপমান উপমিত, আমরা আরেকভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে পদ দেখে। বিশেষ্য আর বিশেষণ, এখন পদ প্রকরণে তোমরা পড়েছো আশা করি বিশেষ্য বিশেষণ কি, তারপরেও আমি একটু ছোট্ট করে মনে করিয়ে দিই। বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে। আর বিশেষণ হচ্ছে কোনো কিছুর অবস্থা, সংখ্যা, পরিমাণ। ধরো আমি যদি বলি কি বলে, ধরো আমি বললাম যে আফতাব, ধরো আমি বললাম যে আফতাব ভালো ছেলে। এখন এখানে আফতাব কি? আফতাব হচ্ছে বিশেষ্য, সে যেহেতু কোনো কিছুর নাম বোঝানো হচ্ছে, আর ভালো কি? ভালো হচ্ছে বিশেষণ, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে সে আসলে কেমন, এটা। তো এই হচ্ছে বিশেষ্য বিশেষণের খেলা। তা এখন তুমি বলতে পারো যে ভাই এই বিশেষ্য বিশেষণ দিয়ে আমি উপমান উপমিততে কি করব? উপমান উপমিততে শুধু আমাদেরকে একটা টেকনিক মনে রাখতে পারি আমরা বিশেষ্য বিশেষণ দিয়ে। দেখো, তুষার শুভ্র, তুষার কি? তুষার হচ্ছে একটা বিশেষ্য পদ, এটা একটা কিছুর নাম বোঝাচ্ছে। শুভ্র কি? শুভ্র কিন্তু একটা কিছুর বিশেষ্য পদ না,
শুভ্র হচ্ছে এটা বিশেষণ পদ, ওটার অবস্থাটা বোঝাচ্ছে, রংটা কেমন, রং শুভ্র মানে কি, শুভ্র মানে হচ্ছে সাদা, এটা বোঝাচ্ছে। অরুণ এটা একটা বিশেষ্য পদ। রাঙা এটা কি, মানে এটা রঙের অবস্থাটা বোঝাচ্ছে, এটা কি, এটা হচ্ছে বিশেষণ পদ। অর্থাৎ উপমানে আমরা সব সময় আমরা উপমানে পাবো এইরকম বিশেষ্য যোগ বিশেষণ। আমি অনেক সময় দেখি যে ব্যাস বাক্য ভেঙে স্টুডেন্টরা অ্যান্সার করার কথা চিন্তা করে অনেক সময়, কিন্তু পরীক্ষার হলে কিন্তু তোমাকে ব্যাস বাক্য দিয়ে দিবে না, তোমাকে সমস্ত পদটাই শুধু দেয়া থাকবে। সমস্ত পদ দেখে তোমাকে নির্ণয় করতে হবে সমাস। ধরো অবজেক্টিভে আসলো যে অরুণ রাঙা কোন সমাস, এখন তুমি উপমান, উপমেয়, সাধারণ ধর্ম হিসাব করতে করতে মাথা একদম গুলিয়ে ফেলছো। তো এত কিছু চিন্তা করা লাগবে না, প্রথমে দেখো যে এটা কি সত্য না মিথ্যা। ফার্স্টে দেখলে এটা সত্য, আচ্ছা সত্য মানে তো এটা উপমান। তারপরে যদি তোমার মনে আছে ঠিক আছে আরেক ধাপ আমি এটাকে যাচাই করে দেখি, তখন তুমি দেখবা প্রথমটা কি, প্রথমটা হচ্ছে বিশেষ্য, অরুণ, সূর্য, তুষার, সূর্য, সরি তুষার, যেই তুষারপাতের সেই তুষার, বিশেষ্য, শুভ্র এটা মানে কি সাদা, রং অবস্থা বোঝাচ্ছে, বিশেষণ। রাঙা মানে কেমন, রঙের অবস্থা বোঝাচ্ছে, বিশেষণ। অর্থাৎ উপমান মানেই হচ্ছে বিশেষ্য যোগ বিশেষণ। একটু নোট করে নাও, আমি একটু দেখি সাউন্ডটা ঠিকঠাকভাবে রেকর্ড হচ্ছে কিনা। বিশেষ্য প্লাস বিশেষণ, এটা তো গেল উপমান। এবারে আসি উপমিততে। উপমিত হচ্ছে কিছুই না, উপমিত হচ্ছে দুইটাই বিশেষ্য হবে, একদম সহজ হিসাব। উপমিত হচ্ছে কি, দুইটাই বিশেষ্য। সিংহ কি, বিশেষ্য, একটা পশুর নাম, একটা প্রাণীর নাম। পুরুষ কি, এটাও বিশেষ্য, একটা জাতির নাম। চন্দ্র কি, চাঁদ, বিশেষ্য। মুখ কি, একটা অঙ্গের নাম, নিঃসন্দেহে বিশেষ্য। অর্থাৎ উপমিততে আমরা কি দেখতে পাই, উপমিততে আমরা দেখতে পাই এটা হবে বিশেষ্য যোগ বিশেষ্য। এই হলো গিয়ে আমাদের উপমান আর উপমিত কর্মধারয়ের সমাস নির্ণয়ের সবচেয়ে সহজ পদ্ধতি। এর চেয়ে সহজ কোনো পদ্ধতি আমার কাছে অন্তত জানা নাই, এবং আমার মনে হয় যে এর চেয়ে সহজ পদ্ধতিতে আর এটা শেখার কিছু নাই। এটা মনে রাখলেই মোটামুটি মনে রাখা যায় যে উপমান কর্মধারয়ের সমাস কোনটা, উপমিত কর্মধারয়ের সমাস কোনটা।